رددناه أسفل سافلين فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم এই পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ঢাকা আইনজীবী সমিতির সাবেক ট্রেজারার শামসুজ্জামান ভাইকে। সমাজের সম্প্রীতি মানুষের জন্য সমাজের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট পারভেজ হোসেন স্যারকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাংস্কৃতিক সম্পাদক আকলিমা আক্তার আলো আপাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সম্প্রীতি মানুষের জন্য সমাজের অন্যতম উপদেষ্টা অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন স্যারকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং সমাজের সম্মানিত সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান সাহেবকেও মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশের মেয়ে নাজমা খান, তিনি আমেরিকাতে এই হিজাবের জন্য বিভিন্নভাবে বৈষম্য শিকার হয়েছিলেন। পরবর্তীতে এবং আদালতের দ্বারস্থ হয়ে দীর্ঘ জাতি বর্ণ নির্বিশেষে সকলেই মিলে এই 1 ফেব্রুয়ারি গোটা বিশ্বে হিজাব দিবস হিসেবে প্রতিপালিত হয়ে আসছে। আমরাও তারই ধারাবাহিকতায় 2015 সাল থেকে সম্প্রীতি মানুষের জন্য সমাজ হিজাব দিবস পালন করে আসছে। তারই অংশ হিসাবে আজকেও আমরা এই আয়োজন করেছি। আপনাদের উপস্থিতি এবং শারীরিকভাবে আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবে বলে আমরা বিশ্বাস করি। এ পর্যায়ে আমাদের সামনে আমাদের মাঝে এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন
সম্প্রতি মানুষের জন্য সমাজ কর্তৃক আয়োজিত আজকের নারী নিরাপত্তা হিজাব শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বিভিন্ন স্তরের আমার সিনিয়র নেতৃবৃন্দ এবং উপবিষ্ট আইনজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের এই বৈশ্বিক পৃথিবীতে এই হিজাব দিবসের আলোচনা সভাটা আমাদের কাছে একটা তাৎপর্য বহন করে, যেখানে আমাদের সারা বিশ্বে আমরা যদি কালচার দেখি, ওয়েস্টার্ন কালচার, বিভিন্ন কালচার আমাদের সামনে আমাদের স্বকীয়তাকে গ্রাস করে ফেলছে। আমাদের সমস্ত কালচারকে এবং নিয়ম কানুনকে যেখানে গ্রাস করে ফেলছে, সেখানে আমাদের এই সময়ে হিজাব দিবস পালন করাটা আমাদের জীবনে একটি অর্থবহ হয়ে আমাদের মাঝে আসছে বলে আমি মনে করি। এটা থেকে আমরা প্রত্যেকে আমাদের ব্যক্তি জীবনে শিক্ষা গ্রহণ করা, যে আমাদের জন্য যে আমাদের বোনটা দীর্ঘ লড়াই করে হিজাব দিবসকে আমাদের সামনে প্রতিষ্ঠিত করেছে, এইটাকে আমরা যদি প্রত্যেকে আমাদের জীবনে নিয়ামত হিসেবে গ্রহণ করি, তাহলে এটা থেকে আমি, আমার সমাজ, আমার পরিবার অনেক বেশি উপকৃত হব। এবং আমি আশা করব সবাইকে এই হিজাব দিবসের গুরুত্ব, তাৎপর্য এটার অনুধাবন করে আমাদের ব্যক্তি জীবনে এটা এস্টাবলিশ করব, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মনিরুজ্জামান ভাইকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট শাহজাহান মোল্লা। আমি শাহজাহান মোল্লা স্যারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব মানবতার মুক্তির দূত, পবিত্র কোরআনের মহান শিক্ষক, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করছি। আমি সিজদা অবনত চিত্তে সেই মহান রব্বুল আলামিনকে স্মরণ করছি, যিনি আজ এখানে আসার, বসার এবং দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত আজকের সবার সভাপতি, উপস্থিত বিজ্ঞ আইনজীবী ভাই বোনেরা, আসলে আইনজীবী বলতেই ন্যাচারাল লিডার। আজ আমি সেই 2015 সাল থেকে দেখছি আমাদের আজকের সভাপতি নুরুজ্জামান ভাই এবং তার সাথে আরো কিছু সহযোগী এই কার্যটা করে আসছে। সেই আজকে ক্রমান্বয়ে আজ এই অডিটোরিয়ামে এসে আমাদের মনকে ভরে গেছে যে এটা আরো উত্তর নামাজ রোজার মতোই যে পর্দা আমাদের জন্য ফরজ, হিজাব আমাদের জন্য ফরজ, সেই আলোচনা এসেছে এবং আমরা সেইটা উত্তর আরো সম্প্রসারিত করতে পারি এবং আমরা সহযোগিতা করব এবং আমাদের বোনরা এটা সাদরে গ্রহণ করবে, এই আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি আমাদের সাবেক কালচারাল শাহিন হক বিউটি আপাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কই আপা? বাইরে গেছে? ও আচ্ছা। আরেকটু পরে বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট ইউনুস আলী। আমি ইউনুস আলীকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্প্রীতি মানুষের জন্য সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমরা সর্বপ্রথম স্মরণ করি সেই মহান রব্বুল আলামিনকে, যে মহান রব্বুল আলামিন সারাদিন কর্মব্যস্ততার পরে
আজকের একটি সুন্দর অনুষ্ঠানে আসার এবং বসার তৌফিক দান করেছে। সেই জন্য আমরা মহান রবের দরবারে কালেমাতুর শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্প্রীতি মানুষের জন্য সমাজ, এটা 15 সাল থেকেই চলমান, এটা একেবারে চলে আসছে এবং এটা এমন একটা সুন্দর প্রোগ্রাম। প্রথমে যতজন ছিল, এখন ডে বাই ডে আস্তে আস্তে এটার পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো আমরা চাই এটার মাধ্যমে আমাদের বোনগুলা প্যাকেট হোক, সম্মানিত হোক, ইজ্জত আব্রু সম্ভ্রম নিয়ে চলাফেরা করুক এবং পরকালীন চিন্তাধারা তাদের অন্তরে জাগরুক হোক এবং উদ্ভাসিত হোক। আমাকে চলে যেতে হবে, সুতরাং চলে যাওয়ার পূর্ব মুহূর্তে আমাকে তৈরি হওয়া প্রয়োজন। নামাজ যেরকম ফরজ, পর্দাও সেরকম ফরজ। সেই ফরজ দায়িত্বটা আমি পালন করে কালকে আমাদের ময়দানে মহান রব্বুল আলামিনের দরবারে যাতে খাঁটি মুমিনা বান্দা হিসাবে মহান রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হতে পারি, সেই চেতনাবোধ যাতে আমাদের মধ্যে সৃষ্টি হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা নারী 4টি কার্যক্রম যদি করে, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যেতে পারবে। ফরজ নামাজ, ফরজ রোজা, সতীত্বের হেফাজত, পর্দা, স্বামীর আনুগত্য। এই 4টা কার্যক্রম করলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যেতে পারবে। সুতরাং এই 4টি কার্যক্রমের ভিতর আজকে আয়োজক যে কার্যক্রম হাতে নিয়েছেন সেটাও একটি। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, আমরা চিন্তা করি, যদি পর্দা প্রথা আমরা লালন করি, পালন করি, তাহলে কালকে আমাদের ময়দানে জান্নাতি বান্দী হিসাবে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হতে পারবো। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার উপস্থিত বোনদের মধ্যে থেকে কেউ যদি বক্তব্য দিতে ইচ্ছা পোষণ করেন তাহলে হাত তুলতে পারেন। জি, জি। যে কেউ ইচ্ছা করলে আসতে পারেন এবং শুভেচ্ছা বক্তব্য দিতে পারবেন। মিলি আপা, দিব একটু আস্তে আস্তে জনগণ সবাই আসুক, চলে যাবেন। আচ্ছা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা আইনজীবী সমিতির 21, 22 এবং 23 নির্বাচনের আব্দুর রশিদ মোল্লা ভাই, ট্রেজারার পদপ্রার্থী। উনি গতবার সামান্য কিছু ভোটে হেরে গেছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। একটু সালাম দিচ্ছেন আর কি। আসসালামু আলাইকুম। আমি আব্দুর রশিদ মোল্লা, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে আমি ট্রেজারার পদপ্রার্থী দ্বিতীয়বারের জন্য। আপনারা জানেন গত বছর আমি নির্বাচন করেছিলাম, আপনাদের ভোট সহযোগিতা সবকিছু পেয়েছিলাম। আমার দুর্ভাগ্য রেজাল্টটা সমান দিয়েছিল, আমি পাইনি। প্লিজ এবার আমাদের সবাই বলতে আমার সিম্পিটি হিসেবে আমি করতে পারি। আপনাদের কাছে আমি অনুমতি চাচ্ছি। প্লিজ দ্বিতীয়বার জন্য আমি বঞ্চিত না হই। আর আমরা যারা নির্বাচনের প্রার্থী রয়েছেন তাদের কাছে ক্ষমা প্রার্থী যে নির্বাচন আচরণ বিধির কারণে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে অনুষ্ঠানে কোনো রকমের নির্বাচন প্রচারণা চালানো যাবে না। তারপরেও আমরা যার সৌজন্যতার খাতিরে যারা যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের কার্ড দিলে আমরা তাদের নামটা ঘোষণা করে দেব। আর জি, ওইখান থেকে দিবেন। হ্যাঁ, জি, না প্রার্থী আমরা কোনো প্রার্থীকেই মঞ্চে আসন দিতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নির্বাচন আচ্ছা, এটা কি ঘোষণা দিয়ে দেওয়া হবে? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এবার লাভলি আপনি দিয়ে দিন। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন মাকসুদা ইয়াসমিন লাভলি আপা, অ্যাডভোকেট মাকসুদা ইয়াসমিন লাভলি আপা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্প্রীতি মানুষের জন্য সমাজের উদ্যোগে আজকে এই বিশ্ব হিজাব দিবস অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন ভাই ও বোনেরা এবং আমার সম্মুখে আমার বন্ধু বান্ধব ভাই বোন এবং আমার কর্ডিয়াল সমস্ত
দর্শকরা, আমি একটি কথাই বলবো, সেটি হচ্ছে আজকের যে সাবজেক্টটি সেটি হচ্ছে হিজাব। হিজাব অর্থ কি এটি আমাদের আগে জানতে হবে, এটাকে মেনটেন করতে হবে। আর তার জন্য নারীর যে আব্রু অর্থাৎ যে হিজাব, যে ড্রেস আপের সঙ্গে মাথার উপর যে স্কার্ফটা, সেটিকে প্রতিবন্ধ করা হয়েছে। সো এটিকে আমরা কিভাবে আমরা আমাদের আঙ্গিকে এটাকে ফুটিয়ে তুলতে পারি, অর্থাৎ হিজাবটিকে আমরা সম্মানিত করতে পারি আমাদের ড্রেস আপের মাধ্যমে। এটি হচ্ছে আমাদের আজকের বিষয়টি বা তাৎপর্যপূর্ণ কথাটি। আরেকটি কথা, আসলে আমরা সবাই চলে যাব, তো আমরা সোজা হই তখন, মৃত্যুর পরে সোজা হই, কিন্তু এটা দরকার নাই। আমরা একটু আগাই, আমরা একটু তার আগেই সোজা হতে পারি কিনা, সুন্দর হতে পারি কিনা, হিজাব দ্বারা আবৃত হতে পারি কিনা, এবং মনটাকে সুন্দর একটা পর্যায়ে নিয়ে যেতে পারি কিনা, মৃত্যুর আগে কলেমা করে যেতে পারি কিনা, এটাই হোক আমাদের আহ্বান। আর আমার একটি জিনিস ভালো লাগছে, আজকে কিছু কিছু ভালো কাজ করতে পারলে আমার এত ভালো লাগে। আমি আমার সাদা, নীল, হলুদ, গোলাপি দেখিনি। সব বোনদেরকে যে আমি কালেক্ট করতে পারছি বা বলতে পারছি, এটুকুই আমি আমার কৃতার্থ ভাবছি যে না, আমি প্রতিবারের নেই, এবারও আমি বোনদেরকে বলতে পারছি, আসো আমরা যাই উপরে, আমরা সবাই মিলে একটি করে হিজাব নেই। অর্থাৎ একটি করে হিজাব নেই, হিজাব কিন্তু আমাদের রয়েছে, আবা আছে, আমাদের যে ঘরে হিজাব নেই তা না। সো আমরা আরেকটু ইসলামিক হই বা ভালো কিছু কাজ করি বা হিজাবে আবৃত হই বা আমরা ভালো মনের হই। আর আরেকটি কথা আমি বলবো, এই জন্য বলতেছি, আপনারা আদারওয়াইজ নেবেন না। আমার ভুল থাকলে আপনারা আমাকে অবশ্যই বলবেন, কারণ আমি মানুষ, আমি ফেরেশতা নই। আমি শিখতে ভালোবাসি। আর একটি কথা যেটি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে, আমরা হিজাব করি ঠিকই, সো আমাদের মনটাকেও হিজাবে আবৃত করি আমরা, ঠিক আছে? শুধু হিজাবই করি, মনের মধ্যে কলুষতা নো, এটাকে হেট করি, আমরা হেট করব। আমাদের মনটাকে প্রাউডনেস ফিল করতে পারি, যাতে সেই কাজগুলো করব, তারপরে আমরা হিজাব করব। তবে হ্যাঁ, আমরা হিজাব করব। হিজাব আমাদের মাস্ট দরকার, মানে সবই দরকার, হিজাবও দরকার, মন ভালো দরকার, মৃত্যু তো অনিবার্য। সবকিছু নিয়েই তো আমাদের জগৎ, ভালো মন্দ নিয়েই আমরা আছি। আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের সেই মোহাম্মদ আলী ভাই সহ, শামসুজ্জামান ভাই, আলাপু সহ, সরি স্যারের নামটা আমি বলতে পারছি না, পারভেজ ভাই, জাহাঙ্গীর ভাই, নুরুজ্জামান ভাই সহ, নুরুজ্জামান ভাইয়ের সঙ্গে আমার 2-3 দিন বেশি কথা হয়েছে। তো জানি না কয়দিন, কয় সেকেন্ড, কয় মুহূর্ত এই দুনিয়াতে আছি। কিছু কিছু ভালো কাজ রেখে যেতে চাই বা করতে চাই, যদি আপনাদের সহায়তা পাই তো আমি ভালো কিছু কাজ করবো। আর এই ভাইদেরকে আমি স্পেশাল অভিবাদন জানাই যে প্রতি বছর ওনারা ছেলেরা ইসলামিক কিছু প্রোগ্রাম করেন। সো আমি পার্সোনালি ইসলামিক কিছু প্রোগ্রাম করতে চাই, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আপনারা যদি আমার প্রোগ্রামে আসেন, আমি ধন্য হব। আর আপনাদের সঙ্গে আমার একটি কথাই থাকবে, আমার জন্য দোয়া রাখবেন। আমি চেষ্টা করি সবার জন্য দোয়া করতে বা ভালো কিছু রেখে যেতে, এই ভালো কিছু যেন রেখে যেতে পারি, এটার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ লাভলি আপাকে। আমি সম্মানিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী এবং তার পক্ষে যারা কার্ড বিতরণ করছেন সবারই দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত ভাইরা, যেহেতু আমাদের নির্বাচনের বিধিনিষেধ রয়ে যাচ্ছে, যেহেতু আমরা এই হিজাবের অনুষ্ঠানটি একটি মহৎ উদ্দেশ্য নিয়ে করি এবং প্রতি বছর করি, যারা হিজাবকে ভালোবাসি তাদের এই ধরনের একটি মহৎ কাজ আমাদের এই বারে আবার বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনাদের প্রতি আমাদের দয়া ভালোবাসা থাকবে, আপনারা নির্বাচিত হন এবং আপনাদের উদ্যোগে আমরা ইনশাআল্লাহ আগামীতে এই ধরনের প্রোগ্রাম করব। আমরা ঢাকা বারে 2015 সালে যখন এই হিজাবের প্রোগ্রাম হাতে নিয়েছিলাম, তখন আমাদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে যাদের উদ্যোগ ভূমিকায়, প্রধান ভূমিকায় আমরা এই হিজাবের প্রোগ্রামগুলো হাতে নিতে পেরেছিলাম, সেই আমাদের এক বোন, আমাদের নদী আপা। আমি নদী আপাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। নারীর নিরাপত্তা হেজাব আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শাহিদা পারভিন নদী, সাবেক এক্সিকিউটিভ কমিটি মেম্বার 2016-17 ঢাকা বার। এখানে এই হেজাব দিবসটি পালন হবে এইভাবে, এত সুন্দরভাবে হবে এটা আমরা শুরুতে প্রথমে ভাবিনি। এবং এই যে অডিটোরিয়ামে হচ্ছে, আমি মন থেকে চাই এবং দোয়া করি যাতে এভাবেই সবসময় হয়, কারণ আমরা মুসলিম নারী, আমরা আমাদের পেশায় থাকবো এবং শালীনতার সহিত যতটুকু আমাদের, আমরা এখন তো মাস্ক পরি, আমাদের মুখটা খোলাই থাকে, বাট দেখা গেছে যে আমরা যতটুকু পর্দায় থেকে আমাদের পেশা যদি, কারণ এখানে হাজার হাজার পুরুষদের সাথে আমরা বসবাস করি, নিজেদের কর্ম পরিচালনা করি, দেখা গেছে যে একটু শালীনতার সহিত মুসলিম নারীরা পর্দার সহিত জীবনযাপন করলে ভালো হয়, নিজেদের কল্যাণ হয়, এর সাথে সাথে এই পুরুষদের সাথে আমাদের একটা ভদ্র একটা সম্পর্ক সৃষ্টি হয়। কেননা পর্দাশীল নারীর একটা সম্মান ভিন্ন, এবার এটা সত্যি, এটা আমরা সকলেই মানি এবং জানি। যেমন আমার মেয়ের বয়স 12 বছর, ও আমাকে বললো যে আম্মু আমি বোরকা পরে স্কুলে যেতে চাই। এখন 12 বছর পূর্ণ হয় নাই, আমার মেয়ে আমাকে এটা বললো, ঠিক আছে, মেয়ে যখন পর্দায় থাকতে চায়, মেয়ে মায়ের মতো হয়ে গেছে, হেলদি, মাশাআল্লাহ অনেক কিউট, সে আমাকে মানে আমি তাকে বাধা দিলাম না, একজন মা হিসেবে আমি বাধা দিলাম না যে ও যদি পর্দা করতে চায়। তো ওর মাশাআল্লাহ বোরকা পরে এত কিউট লাগে, এবং ওর বাবা বলে ও বোরকা পরবে, এটুক বাচ্চা দুনিয়া দেখে নাই, এখনই বোরকা পরবে। তা আমি বললাম কোনো সমস্যা নেই, ও অন্তর থেকে, কারণ আমি ওকে 9 বছর বয়সে কোরআন খতম করাইছি এবং প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়াই, শুধু ফজর হতে বাচ্চা মানুষ তো ঘুম ভাগলে সমস্যা হবে, রাখি না, কিন্তু বাকিটুকু আমি চেষ্টা করি, ফোন করে জিজ্ঞেস করি বাবা নামাজ পড়েছো, আমার ছেলেটাকেও চেষ্টা করি। তো ও নামাজ পড়ে এবং ও পর্দাটা মার কাছ থেকে হয়তো নিচ্ছে মেবি, কারণ আমি 2015 সালে যখন ইলেকশন করি, এই যে আমার ভাই নুরুজ্জামান ভাই আজকের এটার মূল উদ্যোক্তা, জ্যোতি ভাই আরও যারা যারা আছেন, ওনাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক, কারণ আমরা একসাথে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, সেই সুবাদে খুব ভালো একটা সম্পর্ক। কিন্তু আমার কিন্তু খুব সুন্দর চুল ছিল, আমি হেলে দুলে পিছনে খুলে খালি হাঁটতাম ঢাকা বার থেকে একেবারে মহানগর থেকে সিএম পর্যন্ত। এই ভাইরা বলতো আপনি মানুষটা খুব ভালো, কিন্তু একটু পর্দা করলে আরো ভালো হইতো। তারা বল ভাই ইনশাল্লাহ মেম্বার করে দেন, করবো। তারপর যাই নির্বাচন করলাম, নির্বাচন করে যথারীতি একবার হইলো, কিন্তু সেকেন্ড টাইম খুব ভালোভাবে পাস করলাম এবং কথা দিয়ে রাখি নাই, পড়ি নাই হিজাব, হিজাব পড়ি নাই, ভুলে গেছি। যাই হোক পরে মানে ভিতরে দাঁড়া দিত যে কথা দিছিলাম রাখি নাই। হঠাৎ আমার বোন মারা গেল 2017 সালে। বোনের লাশ দেখে বারবার নিজেকে ওই জায়গায় দিলাম। এই কথাটা আমি প্রতিবার বলি, কারণ আমার এই ভিতরে দাগ কাটছে, কারণ মৃত্যু জন্মেছি যখন অবধারিত, মরতে হবে। তো আমরা মুসলিম নারী, আমাদের সকল ভাইদের জন্য ইসলামের বিধান, কোরআনে বর্ণিত, হাদিসে বর্ণিত আছে যে দায়ুস পুরুষরা, ভাই হোক স্বামী হোক, নিজের উপযুক্ত সন্তান যেই হোক, তার স্ত্রী, তার কন্যা, তার বোন বেপর্দায় চলাফেরা করে তাদের জবাবদিহিতা আছে। সো এই আমার বোনটার লাশের দিকে বারবার তাকালে আমার মনে হইলো যে বেপর্দা অবস্থায় ইমান মজবুত না করে আল্লাহ ওই অন্ধকার কবরে নিও না। তো সেই থেকে তার লাশটা দেখার পর এই যে পর্দা নিলাম, সদ্য বড় বোন আলোপ এখানে আছেন, আলোপ আমার বললো নদী তুই তো হেজাব নিলি, তুই কি ধরে রাখতে পারবি? আমি বললাম আমি নদী আজকে হেজাব নিছি, ইনশাল্লাহ বাকি যদি 47 বছর বেঁচে থাকে ততদিন আমি হেজাব পরবো। তো আমি এই আলোপাকে ধন্যবাদ দিই। আলোপা এটা বললে, আলোপা বলে যে নদীটা এত বছর ধরে নিতে, মাথা ভীষণ গরম হয়ে যায়, তারপরেও কখনো খুলি নাই, যেন না খুলি, কারণ হেজাবটা নারীর নিরাপত্তায়, হেজাবটা নারীর সম্মান বৃদ্ধি পায়। কারণ আমরা কর্মস্থলে আসছি, উচ্চশিক্ষিত হয়েছি, কর্ম করবো, চাকরি করছি, লয়ার হয়েছি, দেশের সর্বোচ্চ আদালতের লয়ার হয়েছি, পেশা পরিচালনা করছি, কিন্তু আমার হিজাব আমার কোথাও কখনো প্রবলেম হয়নি। তাই আমরা যারা বোনেরা আছি, যারা হিজাব নিব নিচ্ছি এরকম করে সবাই আসেন, পর্দা করি, পর্দায় কোনো এখানে কোনো বাধাই নাই। মুসলিম নারীরা পর্দা করবো স্বাভাবিক, আমরা মুখ খুলে যতটুকু পারি শালীনতার মধ্যে আমরা হিজাব পরিধান করি। আপনাদের কাছে অনুরোধ রইল, সবাইকে নামাজের দাওয়াত রইল, সবার জন্য শুভকামনা, সেই সাথে উদ্যোক্তাদের ধন্যবাদ। এবং এই হিজাব আমাদের নারীদের নিরাপত্তার জন্য এবং হাইকোর্ট ইনশাআল্লাহ এই অনুষ্ঠান হবে, 13 তারিখ হাইকোর্টে এই অনুষ্ঠানটি হবে।
আমাদের বোনদের যারা পাবো, যারা পাইনি বা যাদের পরিচিত আছে সবাইকে দাওয়াত করবো এবং ইনশাআল্লাহ আমরা হেজাব পরবো এবং আমরা আমাদের কর্মে আমরা নিয়মিত হব, আমরা আমাদের পেশা চালিয়ে যাব, আমরা নিজের প্রত্যেকে যার যার অবস্থানে আমরা সক্রিয়তার পরিচয় দিব, আমরা উন্নতি করব, কিন্তু পর্দার সহিত করি, নিজে নামাজ পড়ি, নিজের সন্তান সন্ততি আগামী প্রজন্মকে আমরা উৎসাহিত করি। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নদী আপাকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক কালচারাল সেক্রেটারি আকলিমা আক্তার আলো আফা। আমি আলো আপাকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আমাদের আল্লাহ তাআলার। আমরা যে আজকে একত্রে হইতে পেরেছি সেই জন্য আবার আল্লাহকে ধন্যবাদ। আজ হিজাব দিবস, আমরা হিজাব নিতে আসছি সেটা বড় কথা না। আমি আমার বোনদেরকে বলবো, আমি এই প্রফেশনালে যখন এসেছি সেই 25 বছর আগে, সেদিন থেকে আমি মাথায় কাপড় দিয়ে হাঁটতাম। তারপর আমি এখানে নির্বাচনে আসছিলাম সাংস্কৃতিক সম্পাদক পদে। আমার এখনো কান্না পায়, আমাকে অনেকে বলতো মাথায় কাপড় দিছো, তোমাকে ভোট দিব না। আমি বলছিলাম যদি মাথায় কাপড়ের জন্য ভোট না দেন, পর্দার জন্য ভোট না দেন, তাহলে আমাকে ভোট দেন না। যদি আমি ভালো আইনজীবী হই তাহলে আমাকে ভোট দিবেন। আমাকে কিন্তু সবাই ভোট দিয়েছেন এবং পাশ করাইছেন। হে বোন, তোমাদের কাছে আমার অনুরোধ, আমরা আর কতদিন বাঁচবো? আমরা কয়দিন বাঁচবো? কয় সেকেন্ডের আমাদের সময় আছে? আমরা একটু উপলব্ধি করি। আমরা হয়তো এই অঙ্গনে মরে যেতে পারি এইখানে, কিন্তু বেপরোয়া অবস্থায় যদি মরে যাই তাহলে তো আমরা জাহান্নামী, চিরস্থায়ী যেখানে থাকবো। আমাদের যেমন নামাজ ফরজ, পর্দা ফরজ। পর্দা নারীর সৌন্দর্য বৃদ্ধি করে, পর্দা নারীর সৌন্দর্য হরণ করে না। আর আমরা পুরুষের সেই চোখের লালসার খোরাক কেন হব? আমাদের ভাইদেরকেও আমরা কেন দুজকে নিয়ে যাচ্ছি? আমাদের এই সৌন্দর্য, এই চুলের জলখানি, চোখের জলখানির জন্য আমার ভাইরা অটোমেটিক দুজকে চলে যাচ্ছে। তারা জানেও না যে মৃত্যুর পরে তাদের আমলনামাগুলি ভরপুর হয়ে যাবে এই পাপগুলোর জন্য। কেন আমরা এই পাপের জন্য আমাদের ভাইদেরকে নিয়ে যাচ্ছি? আমাদের বিবেক দিয়ে বুঝি। আমরা না উচ্চ শিক্ষিত, আমরা যে শিক্ষা গ্রহণ করে আসছি সেই শিক্ষা কি বলছে যে তুমি উলঙ্গ হয়ে হাঁটো? হ্যাঁ, ইসলাম বলছে তুমি যদি চুল ছেড়ে হাঁটো, তুমি যদি পাতলা কাপড় পরো, তাহলে নারীরা উলঙ্গ। সেই কথা আমাদের ভাবতে হবে। আজকে আমি বলছি, আমাদেরকে মাইন্ড করেন না, আমি হাদিস শুনিয়ে দেখে হাদিসের কথাটা বলছি। অথচ আমাদের নারীদের, মেয়েদের কত সহজ বেহেশতে যাওয়া, অথচ আমরা নাকি জান্নাতে 100 জনের মাঝে 99 জন জান্নাতে যাব না, আমরা জাহান্নামে যাব। শুধুমাত্র কেন যাব? অথচ আমাদেরকে জাহান্নাম আল্লাহ দেয় না, আমাদেরকে জান্নাত দিছে। বলছে একটা পিতার যদি 50টা ছেলে হয় তাকে আমি জান্নাতের দেই নাই, খবর দেই নাই, কিন্তু একটা যদি একটা মেয়ে হয় তাকে আমি জান্নাতের সুসংবাদ দিছি। কিন্তু সেই মেয়েটা কি ইংলিশ মিডিয়ামে পড়াইয়া ব্যাপারটা চলাইলে ব্যাপারটা ভাবে চললে হবে না? সেই মেয়েটাকে শালীন ভাবে চলতে হবে। এমনি তো আমরা অ্যাডভোকেট হইছি, আমরা যে চাকরি করতেছি আমরা অ্যাডভোকেট হইছি, পাশাপাশি আমাদের ভাই পর্বে ভাই। কিন্তু বলছে একটাতে সব মাছ কিন্তু ময়লায় থাকে, কিন্তু শিং মাছ দেখেন একটু পিছলে তার গায়ে ময়লা লাগায় না। আমরা ময়লায় আছি, ময়লা থেকে আমরা যেভাবেই হোক একটু হিজাব করে, একটু হিজাব করতে করতে এক সময় আমরা বুরকা পরে নিব। এটাই বলছে একটু হিজাব করি, মাথায় একটু কাপড় দেয়, যার যতটুকু সম্ভব। অনেকেই মাথায় কাপড় দেওয়া শুরু করছে। এই যে করোনা আসার পরে আমাদের কি এখনো মনে করিয়া জাগে না যে আমরা কিন্তু চলে গেছে আমাদের সাথে অনেকেই? আমিও চলে যেতে পারতাম, তাদের কাতারে আমার নামটাও লেখা হতে পারতো, তাই না? এখানে রাগ করার কিছু নেই। আমি কাউকে ইন্ডিকেট করে কখনো কিছু বলি না। আমি বলছি ইসলামের কথা, আমি বলছি হিজাব দিবসে আমরা যে একটা হিজাব নিতে আসছি সেটা মেন না। এখান থেকে হিজাব কেন, সবার হিজাব আছে, সবাই আমরা হিজাব পরিধান করি, কিন্তু এটাতে আমরা আরেকটু উৎসাহিত হই।
উদ্যোক্তাদের আমরা সবসময় সম্মান জানাইছি ঢাকা বারে। এই জন্য আজকে আমাদের এই মহাসমাবেশ, সবাই আসছি। এখন সবার মনে যে পর্দা করার মতো আছে, সেই জিনিসটা আমরা এখানে প্রমাণ পাচ্ছি। কারো মনে কষ্ট দেওয়ার জন্য কখনো কিছু বলি না, বলবো না, কিন্তু কেউ যদি কষ্ট পেয়ে থাকেন নিজ গুণে ক্ষমা করে দিবেন। সবাই আসুন, আমরা হিজাব করি, আমরা পর্দা করি। পর্দা নারীর সৌন্দর্য বৃদ্ধি করে, এই জিনিস আমরা স্লোগান দেই। আমরা মুসলিম, আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে হেদায়েত করে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ। সম্মানিত উপস্থিতি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ঢাকা আইনজীবী সমিতির বর্তমান সাংস্কৃতিক সম্পাদক, আমাদের সকলেরই প্রিয় আপা। আমি অ্যাডভোকেট প্রিয়া আপাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসেন আপা, আসেন। সম্মানিত উপস্থিতি, আমি যারা আমাদের অ্যাডভোকেট ভাইরা রয়েছেন তাদেরকে পূর্ব পাশে এসে বসার জন্য অনুরোধ করছি। আমরা পশ্চিমের 2 লাইনটা পুরুষ, আপাদের জন্য ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। এই পশ্চিমের 2 লাইন, মাঝের লাইন এবং পশ্চিমের লাইন, এই 2টা লাইন আপারা বসবেন, এবং যারা অ্যাডভোকেট ভাইরা রয়েছেন তাদেরকে পূর্ব সাইডের এই লাইনে বসার জন্য অনুরোধ করছি। তাহলে আমাদের হিজাবের প্রোগ্রাম একটা শৃঙ্খলা থাকবে এবং সৌন্দর্য থাকবে। আর সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন, শুভেচ্ছা বক্তব্য মিনারা আক্তার রিনা আপা শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন। উনি আমাদের সাথে সেই 15 সাল থেকেই আমাদের এই প্রোগ্রামটা বাস্তবায়নের জন্য সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি শুভেচ্ছা বক্তব্য দিবেন। আইনজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই হিজাব দিবস উপলক্ষে আমাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন, ধন্যবাদ। এই হিজাব দেওয়ার পিছনে আমাদের প্রত্যেকে যারা এই সংগঠনের সাথে জড়িত আছে একটা নেক উদ্দেশ্য আছে। যারা হিজাব পরেন তারাই ভালো মানুষ, যারা হিজাব পরেন না তারা খারাপ মানুষ, এই মন্তব্য করা যাবে না। আমাদের সবাইকে হিজাব পরার তৌফিক দান করুক, সেটা আমরা প্রত্যেকেই চাই। নামাজ যেমন ফরজ করা হয়েছে প্রত্যেক মুমিন মুসলমানদের বোনদের উপর বা পুরুষদের উপর, আর মুমিন বোনদের উপর পর্দাটাও ফরজ করা হয়েছে। স্পষ্ট যে পর্দা করা ফরজ। আমরা যদি এই পর্দার বেখলাপ করি বা অমান্য করি, সেটা কি হয়? আল্লাহর আদেশকে অমান্য করা হয়। এই আল্লাহর আদেশকে অমান্য করার কারণে আমরা অনেকে জাহান্নামী হয়ে যেতে পারি। পর্দা করা ফরজ, নামাজ পড়াও ফরজ। তবে পর্দা করলে আর না করলে সুবিধা আছে, অসুবিধাও আছে। পর্দা করলে আমাদের মনটা যেরকম থাকে, পর্দা না করলে এরকম থাকে না। আমাদের মনটা ওইভাবে তৈরি হয় না। এই জন্য আমাদেরকে মেয়েদেরকে বিধান করে দিয়েছে। আর কোরআনে স্পষ্ট এসেছে, আমরা যখন বেপর্দা হয়ে বের হই তখন শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, মানে শয়তান আমাদের পিছনে লেগে থাকে। আমরা তো নিজে থেকে কোনো খারাপ কাজ করি না, শয়তানের ওয়াসওয়াসাই করি। এই হিজাব আমরা প্রতি বছরই দেই। এর মানে হচ্ছে যে আপনারা হিজাব পরেন, হিজাবের পরলে উপকারিতা অনেক বেশি। কবির মুকুলে জিজ্ঞাসা করছিল যে ভাই আপনি কয়টা বিয়ে করছেন?
আমি তো আপনি তো একটাই বিয়ে করছেন, কোন আমি একটা বিয়ে করিনি, আমি অনেকগুলো বিয়ে করছি। কেমন? যখন আমি কোন সুন্দরী নারী দেখি তখন আমার মনে ইচ্ছা জাগে এই মেয়েটা যদি আমার বউ হতো, আমি যদি তাকে নিয়ে সংসার করতে পারতাম। এই যে ইচ্ছা, তার মানে কি আমি অনেকগুলো বিয়ে করে ফেলেছি, মানে যৌবনে সেটা বলতেছে। এই যে মনকে, মনের ইচ্ছাকে আমরা সম্ব্রত রাখতে পারি না, ইচ্ছা জাগে যে এই কাজটা করি। আর পর্দার গুরুত্ব অনেক বেশি, কোরআনে অনেক বেশি, হাদিসে অনেক বেশি। উম্মুল মুমিনিন হযরত সালমা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত করেন, আমি এবং মাইমুনা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। ইতিমধ্যে অন্ধ সাহাবী হযরত ইবনে উম্মে মাকসুম রাদিয়াল্লাহু সেখানে আসতে লাগলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা তার থেকে পর্দা করো, আড়ালে চলে যাও। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো অন্ধ, আমাদেরকে দেখতে পাচ্ছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরাও কি অন্ধ? তোমরাও কি তাকে দেখতে পাচ্ছ না? আবু দাউদ শরীফ 2:568। দেখেন, পর্দা অন্ধ লোকের কাছেও পর্দা করতে বলছে। তার মানে কি, যে আমরা যাতে সংযত থাকি, আমাদের যাতে শয়তান ওয়াসওয়াসা না দিতে পারে, খারাপ কাজে উদ্বুদ্ধ না করতে পারে। নামাজ আমরা এই কারণে পড়ি, কেউ নামাজ পড়লেই জান্নাতে যাবে, পর্দা পড়লেই জান্নাতে যাবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন না। তবে আপনার একটা আদেশ, আপনি বস একটা আদেশ করলেন, আপনার আদেশটা যদি আমি অমান্য করি, আপনি কতটুকু রাগান্বিত হবেন? আপনি তো সাথে সাথে চড় থাপ্পড় যা পারেন গালিগালাজ 14 গোষ্ঠী উঠায় নেবেন। দেখেন আল্লাহ কত মহান, আল্লাহ আদেশ করেছে আমাদের জন্য 30টা রোজা ফরজ করেছে, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, পর্দা ফরজ করেছে, আমরা তাই মানতে পারি না। তাহলে আল্লাহ আমাদের প্রতি কতটুকু রাগান্বিত হন। কিন্তু আল্লাহ ক্ষমাশীল, আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা যখন ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। নারী হলো গোপনীয় সত্তা। যখন সে ঘর থেকে বের হয়, তখন শয়তান তার দিকে দৃষ্টি উঁচু করে তাকাতে থাকে। তিরমিজি শরীফ 1/222। পর্দার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, নিজে বলেছেন, হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা এবং মুমিনদের নারীদেরকে বলুন, তারা তাদের জিহ্বার একাংশ নিজেদের উপর টেনে দেয়। আমরা যাতে ছতর ডেকে দেই। আমরা যখন জীবিকার তাগিদে বাইরে বের হই, আমরা যাতে সংযত থাকি, আমরা যতটুকু পারি ততটুকু পর্দা করে বের হই। এতে কি হবে? আমাদের প্রত্যেকের উপকার হবে। একটা বেপর্দা নারী যদি উশৃঙ্খল ভাবে চলাফেরা করে, তাকে 10 জন মানুষ টিচ করে, আর পর্দা করলে হয়তো 1 জন করে, 9 জনের হাত থেকে কিন্তু আপনি বেঁচে গেলেন। করবে যে ছেলেরা খারাপ, দৃষ্টি খারাপ, ভঙ্গি খারাপ, ছেলেদেরকেও কিন্তু পর্দা করার কথা বলে দিয়েছে। যখন তোমার চোখ একবার কোনো নারীর দিকে তাকায়, তুমি আর দ্বিতীয়বার তাকায়ও না। দ্বিতীয়বার তাকাতে গেলেই তোমারও গুনাহ আছে। শুধু মেয়েরা পর্দা করবে সেটা না, তাছাড়াও পর্দাহীনতার কারণে আল্লাহর বিধানকে আমরা অমান্য করে চলি। আমাদের প্রত্যেকের এখানে আসার একটা উদ্দেশ্য আছে, আমরা হিজাব নিব। আর হিজাব দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে মাথাটাকে ঢেকে রাখি যতটুকু সম্ভব। আমাদের এই চুলগুলাকে আমরা যাতে তাগিদে আসি, জীবিকার তাগিদে চলে আসি, ভাইদের সাথে কথা বলি, দেখা হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়, তারপর আমরা যতটুকু সম্ভব আমাদের চুলগুলাকে একটু ঢেকে রাখি। প্রত্যেকটা চুল আমাদের জন্য সাপ হয়ে যাবে, প্রত্যেকটা চুল। যদি আপনাকে একটা সাপের সম্মুখে এখন ফেলে দেন, আপনি দৌড়াতে থাকবেন, তাকাবেন না। আর দেখেন কতগুলা সাপ হবে। পর্দা করলে অনেকে বলে যে আমার মনে পর্দা আছে, আর ভুল, মনে পর্দা আছে আপনি ভালো, কিন্তু আপনি তো আল্লাহর আদেশকে অমান্য করলেন।
আপনি সব গুণ ভালো আপনার, কিন্তু আপনি তো আপনার মালিক হলে আপনার কর্মচারী যদি অন্যায় করে আপনি কি সহ্য করবেন? সেরকম আল্লাহ পাক যখন আপনাকে এই ফরজগুলা দিয়ে দিচ্ছে আপনাকে পালন করার জন্য, 24 ঘন্টার মধ্যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লে হয়তো ব্যয় হয় 1 ঘন্টা, সর্বোচ্চ 23 ঘন্টা আপনাকে কিন্তু অন্যান্য কাজ করেন। 11 মাস আপনি পেট ভরে ভরে খান, 30টা রোজা এক মাসের রোজা দিছে আপনাকে, আর পর্দা করার কথা ফরজ করে দিছে। এই 3টা আমল আমাদের মেয়েদের মধ্যে থাকলে আমরা আল্লাহর কাছে যতই গুনাহ করি আল্লাহ হয়তো মাফ করে দিবেন। যাই হোক, আমরা যাতে 5 ওয়াক্ত নামাজও পড়তে পারি, পর্দাও করতে পারি, ভালোভাবে চলাফেরা করতে পারি, আমাদের মনকেও যাতে সেভাবে তৈরি করতে পারি, সেই প্রত্যাশা সবার কাছে, এবং আল্লাহ হেফাজত করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সুন্দর এই হিজাব দিবস সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করে বেশ পরিচিত হয়েছে এবং তারা নিজেদের কর্মের মাধ্যমে সামাজিক পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ শাহানা হক বিউটি আপা, আকলিম আক্তার আলো, শাহনাজ বেগম শিরিন, সাবেক ট্রেজারার শামসুজ্জামান এবং এই সংগঠনের অন্যতম উদ্যোক্তা এবং পৃষ্ঠপোষক পারভেজ ভাই, জাহাঙ্গীর ভাই এবং ছোট ভাই নুরুজ্জামান সহ যারা সমবেত হয়েছেন। আসসালামু আলাইকুম। ইসলামের পর্দা সম্পর্কে বিধিনিষেধটা অত্যন্ত কঠোর এবং কঠোরতাটা এত বেশি যে এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু তারপরেও আমরা একটা মুসলিম রাষ্ট্র, সেভাবে সেটা আমাদের দেশে অনুসরণ হচ্ছে না। অন্ততপক্ষে হিজাবটা পরে আংশিক কিছু পর্দা পালনের একটা চেষ্টা, এটা কম নয়। এখানে আমাদের ছোট বোন নদী বলেছে যে আসলে হিজাব পড়তে পড়তে এক সময় মানসিকতার সৃষ্টি হয় যে ঠিক আছে পুরা পর্দাটাই করি। আর পুরা পর্দাটা কি? আমি যে জামা পরলাম এটা কি পর্দা হয়ে গেল? না, তার উপর আরেকটা আবরণ পড়তে হবে। তাতে কি হবে? না, আমাকে এমন ভাবে ঢাকতে হবে যেন শুধু চোখ দুটো ছাড়া কিছুই না দেখা যায়। এইখানে যে নদী বলেছে সে হিজাব পরে তার মেয়ে তার দেখা থেকে বুরকা পরা শুরু করেছে মাত্র 12 বছর বয়স। এটাই আসলে পারিবারিক ভাবেই বেশিটা হয়ে থাকে। তো হিজাব পড়লে পরে একটা মহিলা তার প্রতি একটা শ্রদ্ধাবোধ আসে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। যারা হিজাব পরে না তাদের প্রতি শ্রদ্ধাবোধ আসে না তা না, কিন্তু কিছু দুষ্ট লোক আছে সমাজে, নারীদেরকে একটু অন্য দৃষ্টিতে দেখতে, একটু আর চোখে দেখতে পছন্দ করে। কিন্তু তারা যদি দেখে আমি নিজের কান দিয়ে বসে শুনেছি, ওই ওর দিকে তাকাই লাভ, এটা বুরকালি, এরকম বলে, বা এটা হিজাব আলী। তো এই যে নারীদেরকে তার সম্ভ্রম রক্ষাতে এটা একটা কাজ করে। পৃথিবীর বিভিন্ন দেশেও দেখেছি যে মহিলারা, মুসলমান মহিলারা হিজাব করে এবং মার্কেটে বা বিভিন্ন যেখানে জনসমাগম হয় সেখানে বোঝার একটাই উপায় হলো যে মহিলারা হিজাব পরে। আর কিছু না হলে হিজাব পরলে বুঝি যে এটা মহিলা মুসলমান এবং তার প্রতি একটা শ্রদ্ধাবোধ আসে। ওই খাবারের দোকানে গিয়েও আমরা বিদেশে খুঁজি যে কোথায় একটু হালাল খাবার পাওয়া যায়। হঠাৎ করে দেখা গেল যে একটা দোকানে একটা মহিলা খাবার বিক্রি করতেছে, সে কাজ করতেছে, মাথায় হিজাব। তখন একটা আশ্বস্ত হয় যে ঠিক আছে এমনি মুসলমান, নাম ইবনে ফাতেমা, ঠিক আছে, হালাল খাবার পাওয়া যাবে। তো যাই হোক, এই হিজাব দিবসের মাধ্যমে সবাইকে হিজাব পড়তে যে উদ্বুদ্ধ করার চেষ্টা, সেই চেষ্টা সফল হোক। ভবিষ্যতে আমাদের মা বোনরাও হিজাব পড়ুক, বোরকা পড়ুক, পর্দা পড়ুক, নামাজি হোক, ধর্মীয় অনুশাসনের সাথে থাকুক, তার জন্য দোয়া করে সেটার আহ্বান জানিয়ে আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজক তাদেরকে প্রতি ধন্যবাদ এবং আমাকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানানোর এবং দুটি কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার আরো সুপ্রিম কোর্টে একাধিক প্রোগ্রাম থাকার কারণে এখানে যারা আছেন তারা অত্যন্ত সুবক্তা, সুন্দর বক্তৃতা দিবেন, শুনতে পারলে ভালো লাগতো, কিন্তু আমি দুঃখিত যে আমাকে চলে যেতে হবে এবং আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার জন্য এ পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন
শাহিন হক বিউটি আপা, সাবেক কালচারাল সেক্রেটারি, ঢাকা আইনজীবী সমিতি। আসসালামু আলাইকুম। বিশ্ব হিজাব দিবস উপলক্ষে আমরা আলহামদুলিল্লাহ বলি এবং শুকর আলহামদুলিল্লাহ বলি যে আমরা সবাই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। আসলে হিজাব বা পর্দা এটা মনের ব্যাপার। আমরা কি আগে হিজাব পরেছি? আমরা তো পড়িনি। এটা ইনশাআল্লাহ আস্তে আস্তে সবাই ঠিক হয়ে যাবে। আমি মনে করি দেখতে দেখতেই সব ঠিক হয়ে যাবে। যে আজকে আমি নামাজ পড়ছি কিন্তু আমি হিজাব পড়ছি না, তখন আমারই মনে হবে যে না, পুরাটাই করি। আবার আমি ফরজ নামাজ পড়লাম কিন্তু সুন্নাত পড়লাম না, তখন মনে হবে যে না, আমাদের নবীজি, উনি আমাদের নবীজি, ওনারটা কেন পূর্ণ করবো না, ওটাও আমাদের হয়ে যাবে। তো সুতরাং আমরা রাগারাগি করবো না, আমরা সবাই মুসলিম, সবাই বোন, আমরা সবাই সবাইকে ক্ষমা করে দেব। আমি বিশেষ করে সবার কাছে ক্ষমা চাচ্ছি, কারণ আমাদের মধ্যে আমরা কোনো বিভেদ রাখবো না। আমরা চেষ্টা করব হিজাবটা পরার। হয়তো আমরা ভাবছি যে না, এখন করবো না, পরে করবো, সেটাও হয়ে যাবে, কোনো সমস্যা না। কিন্তু সবাই করবে, কারণ হঠাৎ মৃত্যু মানুষের কিন্তু কোনো গ্যারান্টি নেই। জন্ম কিন্তু আমরা বলতে পারি, কিন্তু মৃত্যুর কোনো ইয়ে নেই। তো সুতরাং আমরা চেষ্টা ওই জিনিসটা চিন্তা করলে যে আমাদেরকে যেতে হবে, তখন কিন্তু অটোমেটিকলি এটা হয়ে যাবে। আমরা বোনেরা এটা চেষ্টা করবো যে কিভাবে আমরা নিজেকে মুসলিম নারী হিসাবে করবো। আর এতে কিন্তু আমি নিজেই, যখন করোনা এসেছে, আমি কিন্তু তখনই হিজাব করেছি। আমি কিন্তু আগে হিজাব পড়তাম না। তখন আমার মনে এটি জেগেছিল যে আমার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমার ওইখানে যুগ যুগ আমাকে থাকতে হবে, তখন আমার কি হবে, এই চিন্তা করেই কিন্তু আমি হিজাবটা পড়েছি, আর কোনো কিন্তু কিছু না। তো আমি মনে করি আমরা সবাই মনে এই পরকালের চিন্তাটা একটু করি আমরা, ইনশাআল্লাহ আমাদের সবারই হয়ে যাবে। আশা করি সবাই ভালো থাকবে। আজকে যারা আয়োজক তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। প্রতি বছরই এটা করেন, মনে হয় আমি আজকে প্রথম এসেছি, ওই যে হিজাব পরেছি, ভাবলাম যে এখানে আজকে আমার যেতেই হবে। আর যারা করি নাই তারাও আসবো, কারণ আমাদের শুনতে হবে, তো সবকিছু আমরা শুনবো, শুনে শুনে আমরা শিখবো, দেখবো। আমাদের যারা জুনিয়র তাদেরকে শেখাবো, আবার বই পড়ি। আমরা কিন্তু সবাই জানি পর্দা কি, কিন্তু আমরা সবাই এখানে সবাই এডুকেটেড, আমরা শিক্ষিত মেয়েরা, আমরা কিন্তু জানি, কিন্তু আমরা করছি না। করব, সমস্যা তো নাই, এটা হয়ে যাবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন সবাই সবার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ বিউটি আপাকে। এই পর্যায়ে আমাদের মাঝে সাবেক সাংস্কৃতিক সম্পাদক শাহানাজ বেগম শিরিন। অনেকদিন পর মঞ্চে উঠলাম না। আসসালামু আলাইকুম। আসলে আমি খুব ভালো একটা বক্তা না, অনেকদিন পর মঞ্চে উঠলাম। আর হিজাব দিবসে আমাদের সকল বোনকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমি এই হিজাবের, মানে ওনারা যেদিন থেকে এই হিজাব দিবস এবং হিজাবের বই এবং ওই যে আমাদের ওড়না দেয়, আমি ওই দিন থেকে তাদের সাথে ছিলাম। আর আজকে যখন শুনছি, আমি আজকে চলে আসছি। এবং আমি তখন কিন্তু এই হিজাব পড়তাম না, আমি এখানে মানে আসছি এবং হিজাব সম্পর্কে জানছি। পর্দার কোনো কায়দা নাই, আমাদের পর্দা করতেই হবে, মাস্ট বি। তবে এই হিজাবের দায়িত্বে আমাদের যে স্যাররা আছে, আমি ওনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে শুধু আমাদের এই মাথার হিজাবের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদের বোরকা পরানোর ব্যবস্থা করেন। আমরা সব বড়রা বোরকা করবো, আমরা তো পড়ি, ঠিক না? আমরা গাউন পড়ি না, তো আমাদের গাউনের মতো বোরকা দেন, আমরা পড়বো, ইনশাআল্লাহ পড়বো। এই যে এখন নামাজ পড়ে আসলাম, এখন শুধু এই চেহারাটাই যাতে দেখুক, আমরা পুরো বোরকা পড়বো। আজকে আপনারা কথা দিবেন, আমাদের বোনদের বোরকা দিবেন, ঠিক আছে? আমরা বোরকা পড়বো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শিরিন আপাকে। আপনারা দোয়া করবেন যাতে আগামীতে আমরা আরো বড় আকারে এই ধরনের প্রোগ্রাম করতে পারি। আপনাদের সার্বিক সহযোগিতা পেলে অবশ্যই হয়তো একদিন সেটাও বাস্তবায়ন করতে পারবো। এ পর্যায়ে আমাদের আর কি, আমাদের জজকোটে ইসলামী ব্যাংক শাখার একটা শাখা হয়েছে, সেই শাখারই হচ্ছে উপশাখা। সেই উপশাখার সম্মানিত ইনচার্জ মোহাম্মদ নাসির উদ্দিন। আমি নাসির উদ্দিন সাহেবকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঢাকা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত হিজাব দিবসের আলোচনায় শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের আয়োজকদের, যারা আমাকে এখানে দাঁড়িয়ে সংক্ষিপ্ত দু একটি কথা বলা এবং সালাম দেওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি একটি দাওয়াত দেওয়ার জন্য মূলত এখানে দাঁড়িয়েছি। আমি বক্তাও নই, আর বক্তৃতা ভালো করতেও পারি না। আপনাদের এই উদ্দেশ্যে এখানে দাঁড়িয়েছে যে ইসলামী ব্যাংক আপনাদের জজ কোর্টে সেবা নিয়ে আপনাদের দোরগোড়ায় এসেছে। আমাদের আধুনিক ব্যাংকিং এর যত রকম সুযোগ সুবিধা আছে ইসলামী ব্যাংকে আলহামদুলিল্লাহ সবকিছুই আছে। দক্ষিণ এশিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যাংক, বিশ্বের 1000তম ব্যাংকের মধ্যে বাংলাদেশের একমাত্র ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। 384টি শাখা নিয়ে, 220টি উপশাখা নিয়ে, 2500 প্লাস এজেন্ট ব্যাংকিং নিয়ে সারা দেশে সেবা দিয়ে যাচ্ছে। আপনাদের এখানে শাখাটি হচ্ছে সিএমএম কোর্টের পশ্চিম পাশে গারদখানার পাশে 25 নম্বর কোর্ট হাউস স্ট্রিটের দোতলায়, নাহার কমপ্লেক্সের দ্বিতীয় তলায়। তো আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আধুনিক ব্যাংকিং এর সকল সেবা, বিশেষ করে আমাদের একটা অ্যাপস রয়েছে, অ্যাপসটির নাম হচ্ছে সেলফিন, CELLFIN। এটা অ্যান্ড্রয়েড ফোন সাপোর্ট করে। আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করলে জি এখানে বিজ্ঞাপনটা আছে এবং আমাদের সহকর্মীরা রয়েছে। আমরা আছি সর্বক্ষণিক 24 ঘন্টা আমাদের সেবা দেওয়ার জন্য। আমাদের শাখার নিচে একটা সিআরএম বুথ রয়েছে, এখানে 2টা মেশিন আছে, একটা এটিএম বুথ আর একটা সিআরএম মেশিন, ক্যাশ রিসাইকেলিং মেশিন। এখানে টাকা জমাও দেওয়া যায়, তোলাও যায় 24 ঘন্টা। তো আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের আধুনিক ব্যাংকিং সেলফিনের অ্যাপস এবং সিআরএম মেশিন আর অন্যান্য ব্যাংকিং এর যত রকম কাজ আছে আমাদের এখানে আছে। এটা উপশাখা দিয়ে শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতায় গত 1/9/2021 তারিখে আমাদের উপশাখাটি শাখা পর্যায়ে উন্নীত হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা ব্যাংকিং এর সকল সেবা নিয়ে আপনাদের দোরগোড়ায় আছি। আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের শাখায় এসে, অথবা আপনারা যেখানে থাকেন আপনাদের কোর্টে বসে, আপনাদের ডেস্কে বসে, বাসায় বসে, পথে বসে আমাদের এই আধুনিক সেবাটা সেলফিনের মাধ্যমে আপনার মোবাইল বা অ্যান্ড্রয়েড ফোন অথবা কম্পিউটার, যে কোনো পিসিতে, যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে এই সেবাটা নিতে পারেন। আপনাদেরকে আবারও উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। শিরিন আপাকে মঞ্চে এসে বসার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন সম্প্রীতি সমাজের অন্যতম উপদেষ্টা ও পৃষ্ঠপোষক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যে বক্তব্য আমার লার্নেড বোনেরা দিয়েছেন, আমি সম্প্রীতি মানুষের জন্য সমাজের উপদেষ্টা হিসাবে খুবই আনন্দিত এবং আমরা যে উদ্যোগটা নিয়েছি, যে ব্যাপারে বোনদেরকে উদ্বুদ্ধ করতে চাই, বোনেরা সেই ব্যাপারে উদ্বুদ্ধ হয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি। যে বক্তব্য এখান থেকেও আসছে, আমি কিন্তু তখন থেকে আর এখানে বসে থাকার মতো অবস্থায় আমার আর নাই, কারণ এখানে আর আমার ভাইদের দরকার নাই, বোনেরাই যথেষ্ট এই সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমি আশা করব ঢাকা আইনজীবী সমিতির উদ্যোগেই কিন্তু গত বছর হয়েছে, এবছর হয়েছে, সেখানে সভাপতি, সেক্রেটারি, কালচারাল সেক্রেটারিরা ভূমিকা পালন করেছে। আর আজকের এই প্রোগ্রামে 5 জন সাবেক কালচারাল সেক্রেটারি, সব বোনেরা আছে। আলহামদুলিল্লাহ, আমি শুধু একটি রিকোয়েস্ট করতে চাই, সেটা হলো যে কথাগুলি হলো আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে লায়াবল, আমার জবাবটা আমাকে দিতে হবে, অন্যকে কিন্তু দিতে হবে না।
আমি কি করলাম, আমি কি করছি, এই অনুভূতি দিতে হবে। সম্প্রীতি মানুষের জন্য সমাজ আয়োজন করেছে, উদ্যোক্তা, বাট ইন্ডিভিজুয়ালি আমরা সবাই কিন্তু এ ব্যাপারে ভূমিকা পালন করার কথা ছিল। আমরা কিন্তু সবাই এ ব্যাপারে দায়িত্বশীল ছিলাম, কিন্তু আমাদের এই দায়িত্বের কথাটা বেমালুম ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, আমাদের এই উদ্যোগে ভাইরা বোনেরা এই সচেতনতা ডেভেলপ করেছে। আমি শুধু এইটুকুনি অনুরোধ করতে চাই, আমাদের নুরুজ্জামান ভাই সহ যারা এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, উদ্দেশ্যটা কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহর হুকুম যদি আমি নিজে মানি এবং আরেকজনকে মানার জন্য উদ্বুদ্ধ করি, যে মানবে সে যে সওয়াব পাবে সমান সওয়াব আমারও হবে, আমার তো হবেই। সাদাকায়ে জারিয়া, একটা ভালো কথাও সাদাকায়ে জারিয়া, একজন মানুষকে উদ্বুদ্ধ করাও সাদাকায়ে জারিয়া। আর এই জারিয়ার কাজটা আমরা সবাই সমানভাবে আমল করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত জাহাঙ্গীর ভাইকে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সমাজের অন্যতম উপদেষ্টা ও পৃষ্ঠপোষক অ্যাডভোকেট পারভেজ হোসেন। আমি পারভেজ হোসেন স্যারকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আয়োজক প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সভাপতি, সম্মানিত উপস্থিতি, ঢাকা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দুটো কথা বলে আজকে কথা শেষ করব। এই প্রোগ্রাম একইভাবে 13ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে করার জন্য আমরা মেহমানের সন্ধানে গতকালকে 3 জন বিচারপতির সাথে কথা বলেছিলাম। এই 3 জন বিচারপতি হচ্ছেন ম্যাডাম নাইমা হায়দার, ম্যাডাম ফারা মাহবুব এবং ম্যাডাম কৃষ্ণা দেবনাথ। আমি এই 3 জন জাজেসের সাথে কালকে কথা, তাদের অবস্থানটা আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য আপনারা যারা এখানে, আমরা যারা এখানে আইনজীবী, মহিলা আইনজীবী, অনেক বড় স্বপ্ন আপনাদের আছে। একটা স্বপ্ন আমরা খুব সহসাই দেখি যে এইবারের একসময় সভাপতি ছিলেন আমাদের নুরুজ্জামান মনি স্যার। আমি যতটুকু জানি আজকে পর্যন্ত উনি বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, যেহেতু প্রধান বিচারপতি মহোদয় করোনায় আক্রান্ত। তার মানে হচ্ছে যে আপনারা যারা এখানে আছেন, একদিন এই যে 3 বিচারপতির কথা বললাম তাদের মতো কেউ হয়ে যাবেন, এই স্বপ্ন আমরা দেখতেই পারি। ব্যক্তিগতভাবে আমি দেখছি। কৃষ্ণা দেবনাথ ম্যাডামের সাথে যখন কথা বললাম, উনি একটি বিষয় বলছিলেন যে হিজাব শুধু মেয়েদের জন্য, এটা কোথায় পাইলা তোমরা? তোমরা হিজাব একটা বোরখা ওড়না যাই দাও, ছেলেদের জন্য কি দিচ্ছ? ছেলেদেরকে আটকাও, খালি মেয়েদেরকে আটকাচ্ছ, ছেলেদেরকে আটকাও। ওরাই তো সবচেয়ে বেশি সমস্যা করে, ওরাই তো সবচেয়ে বেশি বিপর্দা করে। আমি তার এই কথার সাথে খুবই একমত। আমার মনে হয় আগামী দিনে এই আয়োজক সংগঠন সমাজ এই বিষয়টি চিন্তা করবেন যে আমরা পর্দা বলতেই, হিজাব বলতেই মনে হয় যেন এটা শুধু নারীর জন্য ফরজ না, এটা ছেলেদের জন্য ফরজ। এবং আল্লাহ রাসূলের বাণীটা হচ্ছে যে এই পুরুষ যখন মহিলাদের দিকে তাকায়, প্রথম দৃষ্টিটা তার, পরের দৃষ্টিটা হচ্ছে শয়তানের। সো ম্যাডাম কৃষ্ণা দেবনাথের কথার সাথে মিলিয়ে আমি আপনাদেরকে বলবো, সমাজ এই সংগঠনের যারা উদ্যোক্তা, উনি যে ভাষায় বললেন, আমরা অত কঠিন ভাষা হয়তো বলতে পারবো না যে ছেলেদেরকে আটকাও, কারণ ছেলেরা যদি পর্দা করে মেয়েরা এমনি সেফ। আগামী দিনে তাদের জন্য কি করা যায় এটা তারা চিন্তা করবেন, আমি আশা করছি। দ্বিতীয় যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে যে অনেকদিন আগে একটা গান শুনেছিলাম খুব চমৎকার করে। গানটা ছিল এই, একটা অ্যারাবিক সং, করোনা আলহামদুলিল্লাহ, করোনা আলহামদুলিল্লাহ। করোনা এসেছে, খুব ভালো হয়েছে। আপনারা অনেকে বোধহয় গানটা শুনেছেন। আমার সামনে যারা বসে আছেন এরা সবাই, আমার ধারণা যদি ভুল না বলে থাকি, আমার মতে সবাই বিবাহিত ছেলে সন্তানের জননী। তো আমরা এই করোনা আসার কারণে একজন আপাতত বললেনি যে করোনা থেকে আমি পর্দা করা শুরু করেছি। চমৎকার অ্যাচিভমেন্টটা আমরা সামনেই দেখলাম।
মাস্ক পরাটা যেহেতু জরুরি, আপনি জানেন যে আজকের তথ্যটাও কিন্তু খুব খারাপ। গতকালকের তথ্যটা ছিল যে 34 জন মারা গিয়েছেন এবং করোনা আক্রমণের সংক্রান্তের এই সংক্রমণের পার্সেন্টেজ হচ্ছে মোর দেন 35। সো মাস্ক পরলে পর্দাটা হয়ে যায়, ধুলোবালি থেকে মুক্ত থাকা যায়, শয়তানের অসুস্থতা থেকে মুক্ত থাকা যায়, আর দুষ্ট লোকদের কথা নাই বা বললাম। সো এই ধাক্কায় আমাদের যে আপুটা বললেন যে করোনার পরে পর্দা শুরু করেছি, আসলেই ইমানের যেমন 3টি অংশ, ভেতরে থাকা, মুখে বলা, কাজে পরিণত করা, আমাদের ভেতরে সবাই আছে। আমার সবচেয়ে ভালো লাগছে একটি বক্তব্যে কে কেন্দ্র করে দুজন আপাও দুইভাবে কথা বললেন, মূল সুরটা কিন্তু এক। একজন বললেন যে পর্দা ভেতরে আছে, থাকলে হবে না, বাইরেও থাকতে হবে। আরেকজন বললেন যে না, ভেতরে তো আছে। তার মানে আছে, আছে, আমাদের ঈমান আছে, পর্দা আমাদের আছে। ঠিক ওইভাবে বলতে চাই যে এই যে ভেতরে যেটা আছে এটাকে একটু বাহিরে নিয়ে আসা, এটাকে একটু রূপ দেওয়া যে না, আমি এভাবে পর্দা করছি। সবশেষ যে কথাটি বলে শেষ করতে যাচ্ছি সেটি হচ্ছে এই, আজকে বিশ্বব্যাপী যারা ভালো করছেন, আপনি পর্দা করলে অনেক উপকারের মধ্যে একটা উপকার হচ্ছে যে নানা প্রকার জঞ্জাল থেকে আপনি মুক্ত থাকছেন। আপনার পেশায় যদি এটা হয়, এই পেশায় ফুল কনসেন্ট্রেশন দেওয়ার একটি বড় সুযোগ। এবং আমি আমার স্ত্রীর ব্যাপারে দেখি যেটা, কারণ যারা বোরখা পরেন, একজন আপু বোরখার কথা বলেছেন, আমি খুব দৃঢ়ভাবে বলবো এবং আমি আশা করছি আগামী দিন থেকে আমার সাথে আমাদের শামসুজ্জামান ভাই বললেন যে আগামী বছর থেকে আমরা ইনশাআল্লাহ বোরখা দেব। সেটা বলি, বোরখার অনেক উপকারের মধ্যে একটা বোরখা হচ্ছে চট করে বের হয়ে যাওয়ার সুবিধা। যেই ড্রেস আছে বোরখাটা পরলেই হয়ে গেল। যেহেতু আপনি বোরখা মানসম্মত পরবেন, যেহেতু মানসম্মত বোরখা আছে, আর কিছু দরকার নেই, আপনি এটা চট করে বের হয়ে যেতে পারেন। আমরা যারা এই পেশায় আছি, আমাদের যাদের ছেলে মেয়ে আছে, সংসার আছে, তাই না, অনেক সময় বাসার কাজের মধ্যে হুট করে কোর্টে ডাক করলো, আমরা চট করে বের হয়ে যেতে পারবো যদি আমার বোরখা পরার অভ্যাসটা থাকে। আশা করছি এই সকল সুবিধাগুলো আপনারা গ্রহণ করবেন। আগামী দিনে আরো বেশি ভূমিকা সমাজ নেবে, কিভাবে নেওয়া যায় সে ব্যাপারে আপনাদের দিক থেকে আজকে যে দিক নির্দেশনাগুলো এলো, এগুলো নিশ্চয়ই রেকর্ডেড হবে এবং বাস্তবায়ন হবে। আপনারা এত সংখ্যায় উপস্থিত হয়েছেন, মানে মানুষ খুশিতে কেঁদে ফেলে না, আমার তাই করতে ইচ্ছে করছে। এত সংখ্যায় দেখে খুব ভালো লাগছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পারভেজ স্যারকে সুন্দর আলোচনা রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন ঢাকা আইনজীবী সমিতির সম্মানিত সাংস্কৃতিক সম্পাদক, যিনি আমাদের এই প্রোগ্রাম করার জন্য শারীরিকভাবে সহযোগিতা করেছেন, আমাদের সকলেরই প্রিয় অ্যাডভোকেট সাইলা পারভিন পিয়া আপা। আমি সাইলা পারভিন পিয়া আপাকে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। আসলে আজকে এত বড় প্ল্যাটফর্মে একটা অনুষ্ঠান, আমি অত্যন্ত নগণ্য একজন মানুষ এই বিষয়ে আলোচনা করার জন্য। তারপরে আমি আপনাদের কাছে প্রথমেই কৃতজ্ঞতা নিয়ে বলতে চাই, আপনারা আমাকে ঢাকা আইনজীবী সমিতিতে এত বড় একটা জায়গায় আমাকে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত করেছেন। সেই জন্য আজকে যেহেতু বোনদের স্পেশাল, আমি সবার আগে বোনদেরকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পাশাপাশি ভাইদেরও। আমি আমৃত্যু আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আজকের দিবসটিকে সাধুবাদ জানাই এবং বলতে চাই যে আসলে এই যে হিজাব পরা, নিজেকে আবৃত করা, এটাও আমাদের একটা সংস্কৃতি, আমাদের ধর্মীয় সংস্কৃতি, ধর্মীয় অনুভূতির বিষয়। তো আমি সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আমি ইসলাম ধর্মের প্রতিটি সংস্কৃতিকে আমি আমার অনুভূতি দিয়ে আমি একদম ওইটা দিব আমি আগ্রহ ভরে আমি প্রকাশ করতে চাই। আমি আসলে যেটা আপনারা জানেন, আমি নিজেও বলতে চাই, আমি এতটা আসলে আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত আল্লাহর রহমতে, কিন্তু আমি হিজাবটা আসলে ওভাবে করি না। কিন্তু এখানে অনেকেই কিন্তু সুন্দর সুন্দর কথা বলেছেন যে আসলে করতে করতে হয়ে যায়। তো আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আমার মতো যারা এখনো খালি ভাবি যে না হয়ে যাবে,
সবাই আসুন, আমরা কালক্ষেপণ না করে আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। আর আমার কাছে আসলে হিজাব পরিহিত একজন নারী, আমি একদম এখানে আমার একটা বাণী নিয়েছেন শ্রদ্ধেয় আমাদের বিজ্ঞ ভাইরা, তো এখানেও আমি লিখেছি, এটা একদম আমার মনের একটা কথা। আপনারা জানেন একটা গানও আছে যে পুষে রাখে যেমন ঝিনুক, খুলসের আবরণে মুক্তার সুখ। তো হিজাব পরিহিত একটা নারীর মুখটা আমার কাছে ওরকমই ঝকঝকে একটা মুক্তার খণ্ডের মতো লাগে, আমার কাছে খুব সুন্দর লাগে। তা আমিও সেই মুক্তার একজন হতে চাই। আর এটা আমাদের যে সামাজিকতা নিয়ে আমি একটু বলবো, আমাদের সমাজে আমি একদম যেগুলো আমার আশেপাশে আমি ওই বিষয়গুলো তুলছি। এমন অনেক মায়েদেরকে দেখেছি, মায়েরা আমরা হয়তো অনেকেই হিজাব করি না, কিন্তু আমাদের মেয়ে সন্তানটি করতে চায়। আমি একবার দেখেছি একটা প্রোগ্রামে যাওয়ার সময়, মেয়েটা হিজাব করতে চায় কিন্তু মাটা দিচ্ছে না, কারণ উনি হিজাব করে না। হয়তো তার একটা কোনো ইতে লাগবে যে আমি পড়ি না, আমার মেয়ে পড়ে, এটা আমার জন্য একটা কেমন কেমন হয়। তো আমার মনে হয় এটা না করে আমরা আমাদের সন্তানকে উৎসাহিত করতে পারি। এমনও তো হতে পারে মায়ের কাছ থেকে সন্তান শিখে সন্তানের কাছ থেকেও মা শিখতে পারে। তো আমার মনে হয় আমরা কখনোই তাদেরকে কোনো ভালো কাজে বাধা দিব না, তাদেরকে আমরা অনুপ্রাণিত করব, উৎসাহিত করব। আমার মেয়ে এবার ক্লাস 10-এ উঠেছে এবং সে খুব সুন্দর করে হিজাব পরে, আমি তাকে ম্যাচিং করে করে হিজাব কিনে দিই। তো আশা করি আমিও পরবো, আমি সবার কাছে দোয়া চাই। এবং আজকের এই প্রোগ্রামটি সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে এখানে অনেক সুন্দর সুন্দর হিজাব চলে এসেছে অলরেডি আমার বোনদের জন্য, ভাইরাও এসেছেন। আমি অনুরোধ করবো আমার ভাবিদের জন্য একটা হিজাব দিয়ে দিবেন। তো অনুষ্ঠানটা আজকে সম্পূর্ণ 100% তাহলে সাফল্যমণ্ডিত হবে। আরেকটা বিষয় আমার স্যার বলেছেন যে ছেলেদের পর্দার বিষয়ে একটা জিনিস না বলে পারছি না, যেহেতু আজকে সুযোগ পেয়েছি সুযোগটাকে কাজে লাগাতে চাই। ওয়াজ মাহফিল হয়, সব কিছু হয়, আমার কাছে কেন যেন মনে হয় ওয়াজের মূল টপিকটা থাকে মেয়েদেরকে নিয়ে। ঠিক আছে, আমি মেনে নিলাম মেয়েরা না হয় হতে পারে আমাদেরকে আপনারা গুনাহগার মনে করেন, কিন্তু গুনাহগার বান্দা হিসেবে মেয়েদেরকে নিয়ে যেমন অনেক আলোচনা হয়, তাদেরকে আলোর পথও দেখানো হয় ওয়াজের মাধ্যমে, তেমনি আমার মনে হয় আমাদের সমাজে পুরুষরাও কিন্তু টুকিটাকি বিষয়ে অনেক বিপদগামী আছেন। তাদের বিষয়টাও যদি ওয়াজের মাধ্যমে আপনারা ওরকম প্রচারের ব্যবস্থা করেন, সমাজটা সত্যিই খুব সুন্দর হয়, অনেক সুন্দর হয়। এখন আমার কোরআনেও কিন্তু আছে যে একজন যুবক একজন যুবতীর দিকে ওভাবে তাকাতে পারবে না, ভুল ক্রমে একটু চোখ পড়ে গেলে সে সাথে সাথে চোখ নামাবে। কিন্তু আমার ভাইদেরকে আমি অনেক দেখছি একবার চোখ পড়ে যায়, তা আল্লাহ দিলে আমি যে একবার যখন চোখ পড়ছে একটু দেখে নিই, একটু পরে নামাই, দেখা সুযোগ জন্য এসে পরে নামাই। তো এগুলো একটু আপনারা একটু বিষয় চর্চা দিন, যেন তারাও ইসলামের আলোকে নিজেকে আলোকিত করতে পারে এবং নারী পুরুষ সকলের সমন্বয়ে আমরা সুন্দর একটি ইসলামিক কান্ট্রি আমরা গড়ে তুলতে পারি। সেজন্য আমি সকলের কাছে আমি অনুরোধ জানাচ্ছি এবং সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, করোনামুক্ত থাকবেন এবং আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আজকে আমরা হিজাব উইক নিয়ে নেব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয়া আপাকে। আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে ঢাকা আইনজীবী সমিতির বার্ষিক ম্যাগাজিন বের হয়, সেই ম্যাগাজিনে এই হিজাব দিবস এর একটা উপর লেখা এবং তার ছবি যেন পোস্টার আকারে আসে, এটা আমাদের একটা রিকোয়েস্ট। কারণ আমরা প্রতিবারই ঢাকা আইনজীবী সমিতির সার্বিক তত্ত্বাবধানে এবং সহযোগিতায় আমরা এই হিজাব দিবস পালন করছি। ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের ঢাকা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সম্মানিত সভাপতি জনাব আব্দুল বাতেন স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তার মুখ থেকেও কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো। আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি আব্দুল বাতেন স্যারকে। স্যারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শুনবো, কিন্তু স্যারের একটুখানি জরিমানাও হয়েছে, এটা আমরা অনুষ্ঠানের পরে বোনেরা স্যারের অফিসে যে আমরা খেয়ে আসবো। ঠিক আছে, এখন আসুন।
ধন্যবাদ। এতক্ষণ দীর্ঘ সময় আমরা অপেক্ষা করতেছিলাম এই মহেন্দ্রক্ষণের জন্য, যে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মহোদয় আসলে আমরা আজকের উপলক্ষেই এই 1 ফেব্রুয়ারি প্রকাশনা ডেট রেখে এই অল্প কিছু আগে প্রেস থেকে আসছে বইটার মোড়ক উন্মোচন করা হবে। পাশাপাশি এতক্ষণ যে বক্তব্য দেওয়া হলো এটার উপরে একটা গুরুত্বপূর্ণ ঈমান এবং পবিত্রতা। আমাদের সমাজে সবাই আমরা মানে পরিষ্কার পরিচ্ছন্ন চাই, কিন্তু পবিত্রতার যে এটা জানি না। এর উপরে কিছু হাদিস, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু স্মৃত বাণী, এর উপরে একটা বই বের করা হয়েছে। এটার মোড়ক উন্মোচন হবে এখনই। আমরা সবাই মোড়ক নিয়ে একটু দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। এই যে হাদিস ওই উপরে আছে পাশে। একটা ম্যাগাজিন, একটা হাদিস, ঈমান, বিশ্বাস ও তাহারাত, পবিত্রতা বিষয়ে একটা হাদিসের সংকলন আমরা বের করেছি। এটা মোড়ক উন্মোচন হচ্ছে। আমাদের প্রধান অতিথি, আমাদের ঢাকা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি বাতিল স্যার এটা মোড়ক উন্মোচন করলেন এবং করতালির মাধ্যমে এটা শেষ হবে। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক ট্রেজারার অ্যাডভোকেট শামসুজ্জামান ভাই। আমি শামসুজ্জামান স্যারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্প্রীতি মানুষের জন্য সমাজ এর উদ্যোগে নারীর নিরাপত্তায় হিজাব শীর্ষক আলোচনা সভা ও হিজাব বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট আব্দুল বাতেন স্যার, উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট পারভেজ হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ঢাকা আইনজীবী সমিতির সাবেক কালচারাল সেক্রেটারি জনাব শাহিনা হক বিউটি, আকলিমা আক্তার আলো, শিরিন হক এবং বর্তমান কালচারাল সেক্রেটারি শাইলা পারভিন পিয়া এবং এই সংগঠনের সম্মানিত সভাপতি নুরুজ্জামান সহ অডিয়েন্সে যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘক্ষণ ধরেই আলোচনা শুনছিলাম হিজাবের উপরে। আজকের 1 ফেব্রুয়ারি বিশ্ব হিজাব দিবস। আপনারা জানেন যে বাংলাদেশি বংশোদ্ভূত নাজমা খান, যিনি বর্তমানে আমেরিকা প্রবাসী, এই নাজমা যখন আমেরিকায় যে স্কুলে পড়াশোনা শুরু করে, আমরা তো দূর থেকে আমেরিকা সম্পর্কে শুনি, ওয়েস্টার্ন কালচার, সবাই আমাদের দেশেও যতটুক ইজ্জত আবরু সংরক্ষণ করার চেষ্টা করে, পশ্চিমা বিশ্ব এখান থেকে যোজন যোজন দূরে। এই সমাজে এই নাজমা আক্তার যখন শরীরকে আবৃত করে, বিশেষ করে মাথায় হেজাব পরে যখন স্কুলে যেত, তখন তার সহপাঠীরা বিভিন্নভাবে তাকে টিজ করত। এমনই এক সময় আফগানিস্তানের যুদ্ধ, আপনারা সবাই তালেবানের নাম শুনেছেন, তাকে বিভিন্নভাবে টিজ করা হতো, তালেবান বলে, লাদেন বলে, বিভিন্নভাবে। কিন্তু অ্যাকচুয়ালি সে ছিল একজন মুসলমান, তিনি মাথায় হেজাব পরতেন, এইটা ছিল তার অপরাধ।
তাকে বিভিন্নভাবে যখন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিগৃহীত করা শুরু করলো, তখন তিনি আমেরিকায় এটাকে চ্যালেঞ্জ করলেন। দীর্ঘ আইনি যুদ্ধের পরে এস্টাবলিশড হলো যে সে তার হেজাব সহকারে সে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারবে, এবং সে 13 সালে এইটা আইনি লড়াইয়ে সে যখন জিতলো, তারপরের থেকে এই 1 ফেব্রুয়ারিকে হিজাব দিবস হিসেবে ঘোষণা করা হলো। আর আজকে তার ধারাবাহিকতায় গোটা বিশ্বের প্রায় 250 দেশে আজ হিজাবকে এই 1 ফেব্রুয়ারিকে বিশ্ব হিজাব দিবস হিসেবে পালন করা হচ্ছে। আমরা জানি বাংলাদেশের 90% মানুষ মুসলমান। আমরা সবাই ইসলামিক কৃষ্টি কালচার নিয়ে চলতে চাই, আমরা এটাকে পছন্দ করি। বিভিন্ন রকম কথা এসছে, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, এবং নামাজও প্রায় সমাগত। আমি 2-1টা কথা বলে আমার বক্তব্য শেষ করব। এখানে এই বারের যারা নেতৃত্ব দিয়েছে, সাবেক এবং বর্তমান কালচারাল সেক্রেটারি 5 জনই আমাদের বোন মহিলা আইনজীবী। তারা এই হেজাবের পজিটিভ দিকগুলো তুলে ধরেছেন, নেগেটিভ দিকগুলো তুলে ধরেছেন। আমাদের এই যে আমরা জজ কোর্ট আঙ্গিনায় যে প্র্যাকটিস করি, আমাদের জায়গা অত্যন্ত সীমিত। এখানে অনেকগুলো কোর্ট এবং অনেকগুলো অফিস আদালত আছে। এই সীমিত জায়গার ভিতরে আমাদের অধিকাংশ ক্লায়েন্টও থাকে পুরুষ, এবং আমাদের সবার ভিতরে একসাথে চলতে ফিরতে হয়। আমরা আমাদের নিজেদের ইজ্জত আবরু নিয়ে চলাফেরা করতে যাই, অনেক সময় নাজেহালের কারণ ঘটায়। তো এই অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব আমরা যদি ঐক্যবদ্ধ হই, এবং আমি আমার উপর যে দায়িত্ব, সে দায়িত্ব যদি যথাযথভাবে পালন করার চেষ্টা করি। এখানে অধিকাংশ বক্তা বলেছেন যে আমরা আগে হিজাব পরতাম না, এখন পরি। শাহিন হক বিউটি আপা বলছে, শিরিন বলেছে, নদী বলেছে। সর্বশেষ উনাদের যে একটা দাবি, আমরা শুধু হিজাব পরতে চাই না, আমরা বোরকা ব্যবহার করতে চাই। এবং বিউটি আপা কি যেন বলেছেন, আবায়া। যাই হোক, যেহেতু এটা আমাদের নলেজে আসছে, আমরা আপনাদের সহযোগিতা চাই। আগামী বছরে বিশ্ব হিজাব দিবসে আমরা এই 2টা দাবি ফুলফিল করার চেষ্টা করব। যেহেতু আমরা সবাই আইনজীবী, আমাদের এই স্বল্প জায়গার ভিতরে আমরা যাতে ইজ্জত আবরুর সাথে চলাফেরা করতে পারি এবং আমরা এই পেশায় টিকে থাকতে পারি। বোনদের পেশায় টিকে থাকা যে কত কঠিন, সেটা আমরা কম বেশি আমাদের নলেজে আছে, যাদের সাথে বেশি লোকজনের সাথে উঠা বসা হয়, কথা শোনার সুযোগ হয়। তো আশা করি আমাদের বারের প্রেসিডেন্ট, সম্মানিত প্রেসিডেন্ট সাহেব আছে, আমাদের কালচারাল সেক্রেটারি আসছে, আমরা এখানে যারাই বারকে নেতৃত্ব দিয়েছি এবং ভবিষ্যতে দেব, আমরা সবাই চিন্তা করব আমরা ভাই বোন মিলে এখানে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করব এবং সুন্দর পরিবেশ তৈরি করব, যাতে আমরা আমাদের সুন্দর সুশৃঙ্খল পরিবেশের ভিতরে থাকে ইজ্জত আপনি রক্ষা করে আমরা যেন আমাদের পেশার কর্মকাণ্ড অতিবাহিত করতে পারি। আগামী দিনে আপনাদের সেই পরিবেশ তৈরি হোক, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন সম্প্রীতি সমাজ এর সম্মানিত সভাপতি জনাব নুরুজ্জামান। আমি নুরুজ্জামান সাহেবকে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বিশ্ব হিজাব দিবসের এই সভার সম্মানিত সভাপতি, ঢাকা বারের সভাপতি, দক্ষিণ এশিয়ার বৃহৎ বারের নেতা জনাব আব্দুল বাতেন স্যার, উপস্থিত আছেন সাবেক ট্রেজারার শামসুজ্জামান স্যার, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন সহ ঢাকা বারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আইনজীবী বোনেরা, ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা। আলোচনা সিংহভাগ হয়ে গেছে। এখানে
আমাদের সেই 15 সালের শুরু আর আজকে 22 সালের এই প্রোগ্রাম, এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই চমকিত হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে বক্তব্য যা দেওয়া হয়েছে এরপরে আর কোনো বক্তব্য নাই। আমি দুইটি কথা বলতে চাই। 15 সালে যখন আমি এই হিজাব দিবস চালুর চিন্তা মাথায় আনি, এই নদিয়া সহ কয়েকজনের সাথে আলাপ করছি, তখন তারা খুব চঞ্চল নেত্রী, ঢাকা বারের ক্লাসমেট হওয়ার সুবাদে তাদের সাথে আলাপ করার এই সাহসটা আমার হয়েছিল। তো বললো এত লোক দেখেন, আমারই টার্গেট করছেন কেন? তো এই কথাটা বলছিল, মনে আছে হয়তো বা। তা আমি বললাম যে আসলে তো সবার কাছে যাওয়া আমার সম্ভব না। আপনার সাথে, আপনি আমার ক্লাসমেট, আমি আলাপ করতে পারি। আর আমি মনে করি আপনি যদি হেজাব ধরেন, আপনার অনুসারে আরো 500 লোকে হেজাব করবে। কথাটা কিছুটা হলেও আজকে সত্যতা আমি পাচ্ছি। আর একটা বিষয়, হিজাব দিবসের আলোচনা করতে গিয়ে দেখলাম যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় দুইটা মেরুকরণ। যারা মাদ্রাসায় শিক্ষিত তারা মনে করে জেনারেলরা একেবারে শেষ, এদের কিছু নাই। আর যারা জেনারেল শিক্ষিত তারা মনে করে মাদ্রাসায় হুজুরে কিছুই জানে না। এই যে বৈষম্য সমাজ ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে, সমাজ ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। মাছ পানিতে সাঁতার কাটে, যে জীবনে মাছ পানিতে দেখে নাই সে মনে করল আহা মাছ কত কষ্টে আছে। সে জীবনকে বাজি রেখে জাল দিয়ে সেভাবে ধরে ধরে মাছটাকে উপরে উঠাইলো। কারণ মাছটা তো লাফাইতেছে, সে নাচতেছে, দেখ মাছ খুশিতে নাচতেছে। পানিতে ডুবে মাছটা মারা যাইতেছিল, আমি ওটাকে উঠাইছি, এখন মাছটা খুশিতে নাচতেছে। আর আমাদের বাঙালি নির্বোধ যারা আছে তারা দেখতেছে আরে উপরে মাছটা লাফাইতেছে, পানিতে ফালাই দিই। সে এসে মাছটাকে পানিতে ফালাই দিল। এখন দুইজনের ঝগড়াটা কোন পর্যায়ে আসতে পারে আপনি মনে করেন? এর থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো দুইজনের মধ্যে জ্ঞান সৃষ্টি করা। যে জানে না যে মাছ পানিতে সাঁতার কাটতে অভ্যস্ত, একে পানিতে সাঁতার কাটাই তার জন্য স্বাধীনতা, তার স্বাধীনতা আমরা হরণ না করি, তাকে ওই জ্ঞান দিতে হবে। আর মাছটা লাফাইলেই যে এটা খুশিতে লাফায়, জীবন বাঁচাবার জন্য যে লাফায়, এইটা বোঝারও শক্তিটা তার মধ্যে আসতে হবে। এই কারণেই আপনারা দেখেছেন প্রতি বছরই আমি দুই একটা বই বাজার থেকে বাছাই করে আপনাদের সাহায্য সহযোগিতায় আমি বইটা দেওয়ার চেষ্টা করি। দেখলাম যে বাজারের যে বইগুলা, আমরা তো সবাই বিজ্ঞ, এরা অন্যের বই পড়তে খুবই অনীহা বোধ করি। আরে অমুকের মত এটা হয় নাকি, আরে অমুকের মত ওটা হয় নাকি। অর্থাৎ যাকে মনে ভালো না লাগে তার ভালো কথাও ভালো না। তো সারা বিশ্বে যে পরীক্ষিত, সবার কাছে গ্রহণীয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। এখানে যারা আছে তাদের তো সন্দেহ নাই। আমি এবারে তার কিছু নির্বাচিত হাদিস একটা সংকলন আপনাদের জন্য উপহার হিসেবে এনেছি। আমরা এখানে বোনেরা প্রত্যেকেই একটা নির্দিষ্ট সময় অতিবাহিত করি, পরিষ্কার হই, কিন্তু পবিত্র হই কিনা এই মাসালা অনেকেই জানি না। সেখানে এই হাদিসের চ্যাপ্টারগুলো আপনারা যদি নিজেরা পড়েন, একেবারে সরল বাংলা অনুবাদ দিয়েছি। যদি কোনো সন্দেহ হয় মূল বইয়ের কাছে যাবেন, একজন জানলেওয়ালার কাছে যাবেন, অথবা জানার চাহিদাটা আপনার তৈরি হবে। এতদিন আপনারা কি অবস্থায় পাক হয়েছেন আর এখন কিভাবে পাক হওয়া দরকার, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলে গেছেন। ঈমান, ঈমান নিয়ে দুই ধরনের কথা আছে, যে পর্দা পড়লেই হবে না, ঈমান থাকতে হবে। আরে ভাই, ঈমান তো বিতর্কিতও আছে, আপনারা জানেন কিনা। যখন বিমান ক্রু বলে যে কোনো সময় বিমান ক্র্যাশ করবে, সে কোন ধর্মের, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও বলে স্লোগান দেয়। যখন নদীতে ঝড়ের মধ্যে নৌকা পড়ে, জাহাজ পড়ে, সে কোন ধর্মের এটা দেখার বিষয় নয়, মুখে বলে ফেলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আপনি কি তাকে ইমানদার বলবেন? নো, নেভার। জানার মধ্যে, বলার মধ্যেই ঈমানটা নয়, ঈমানটা হচ্ছে মানার মধ্যে। মানার মধ্যে নামাজ সমস্ত খারাপ অশ্লীলতা কাজ থেকে ফেরত আনে, কথা অস্বীকার করার উপায় নাই। কিন্তু সমাজে দেখবেন কিছু লোক আছে বলে আরে বড় তোর কথাই ঠিক নেই, তুই কি নামাজ করো। আল্লাহ বলছে নামাজ অশ্লীলতাকে ফিরেই আনে, আর আপনি বলছেন অশ্লীলতা ফিরে করে নামাজ করো। কথাটা দুই রকম হলো না? তো আমাদেরকে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। কোরআনে নাজিল হয়েছে, আল্লাহ উদ্ধৃত করেছেন, হে মানব মণ্ডলী, তোমাদের জন্য হেদায়েত রয়েছে। তা আমরা তো সবাই মানুষ, এখানে মুসলমান, আওয়ামী লীগ, বিএনপি, জামাত জাতীয় পার্টি না, সমস্ত মানুষ। মানুষ সৃষ্টির প্রথম যখন উদ্দেশ্য তখন বলছে কি আমি দুনিয়ায় খলিফা বাড়াইতে চাই। খলিফা মানে কাপড় কাটার দর্জি না, প্রতিনিধি, যে যেখানে আছেন সে প্রতিনিধিত্ব করবেন। তো আমরা আমাদের জানার মাধ্যমে জ্ঞানের পরিশুদ্ধতা তৈরি করি,
জ্ঞানে সমৃদ্ধ হওয়ার চেষ্টা করি, অহেতুক তর্কে না জড়িয়ে নিজেরা নিজেদের যে দৈন্যতা আছে সেটা জানার চেষ্টা করি। এটা সবাই বিজ্ঞ, আইনজীবীদেরকে বিজ্ঞ বলা হয় কারণ প্রত্যেকটা বিষয়ে তার ন্যূনতম জ্ঞান থাকা দরকার। সেটা বিজ্ঞান বলেন, ব্যবসা বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, পারিবারিক নীতি বলেন, সব কিছু। আর এই হিজাব দিবস পালনের মাধ্যমেই আমরা পরিবারের সম্প্রীতিটা ধরে রাখতে পারবো, আমাদের ব্যবহারিক দিকগুলো আমরা জানতে পারবো। আমাদের এই ম্যাগাজিনটার মধ্যে খালি স্ত্রীদের ব্যাপারেই বলা হয় নাই, কেয়ারিং হাজবেন্ড যেমন আছে, কেয়ারিং ওয়াইফও আছে, জেন্ডার বৈষম্যের কথাও তুলে ধরা হয়েছে। স্বামীর প্রতি আপনি সদয় জবাবে হবেন, স্ত্রীকে ভালোবাসুন, ভালো রাখুন, তার সাথে ভালো ব্যবহার করুন, এই বক্তব্য দেয়া আছে। মোটিভেশনাল যত স্পিচ আমি পেয়েছি এই 1 বছরে বিগত, এর মধ্যে ভালো বক্তব্যগুলো দেওয়ার চেষ্টা করছে। তারপরও মানুষ হিসাবে ভুল তো আছেই, ভুলের ঊর্ধ্বে আমিও নই। আমার যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে, এই ম্যাগাজিনের মধ্যে যদি কোনো ভালো কিছু থাকা দেওয়ার আপনাদের চিন্তা ভাবনা থাকে, আশা করি আপনারা পরামর্শ দিয়ে আগামী দিনের অনুষ্ঠানগুলোকে আরো সুন্দর করতে সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে প্রধান অতিথির বক্তব্য জনাব আব্দুল বাতেন স্যার। আমি সম্মানিত প্রধান অতিথিকে আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সবাই আসন গ্রহণ করবে, এবং ব্যাগটা উঁচু করে ধরবে, ছবি তুলবে। সম্প্রীতি মানুষের জন্য সমাজ, এই সম্প্রতি মানুষের জন্য সমাজের উদ্যোগে আজকের এই বিশ্ব হেজাব দিবসের সমাজ যে আয়োজন করেছে, সেই সমাজের নেতৃবৃন্দ আর উপস্থিত ঢাকা আইনজীবী সমিতির আমার সম্মানিত প্রিয় ভাই বোনেরা, এই অনুষ্ঠান আমরা যে মনোযোগ দিয়ে আপনারা নিশ্চয়ই শুনেছেন। আমার বক্তব্য একেবারেই সংক্ষিপ্ত হবে। এই অনুষ্ঠানের কথা আমার বোনদের কাছে আসলেই আমার মনে হয় তারা একটু শিহরিত হন, তারা একটু পুলকিত হন। আমি মনে করি আমাদের বেশিরভাগ বোনেরাই আমাদের পুরুষদের চেয়ে বেশি ধার্মিক। তারা ইহলৌকিক শান্তি, সমৃদ্ধি আর পরলৌকিক সুখ, শান্তি, জান্নাতে যাওয়ার একটু উপায়ও হতে পারে। কারণ হিজাব পরিহিত একজন নারী অনেক ছোট ছোট গুনাহ থেকে বেঁচে যায়। বড় গুনাহ থেকে তার আত্মা ভয় পাবে, তার মন সেখান থেকে ফিরে আসবে এবং সে ধর্মের অনুশাসন মানতে তার ভালো লাগবে, ধর্মকে সে ভালোবাসবে এবং স্রষ্টাকে পাওয়ার মানসিকতায় সে নিজে বেশি বেশি ধার্মিক হবে। একটা হিজাব একটা জীবনকে পাল্টাই দিতে পারে, একটা চিন্তাকে পাল্টাই দিতে পারে। বোনেরা আমার, আমি 2 মিনিট কথা বলছি, প্লিজ। এখন আমার কথা বলতে থাকতে হবে, মানে আমার মনে আমার নিজের জীবনকে পাল্টে যাওয়াতে পারে। এই যে হিজাব যেন আমার আনুষ্ঠানিকতা না হয়, হিজাব যেন আমার একটা অন্য রকমের একটা লেবাস না হয়, হিজাব যেন আমার আত্মার খোরাক হয়, পরকালের একটা উসিলা হয়, যে আমি নিজেকে এমন ভাবে আমি নিজেকে তৈরি করতে পারি। আমাদেরকে একদিন যেতেই হবে, আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। এবং নিশ্চয়ই কোরআনে আছে এই কথাগুলো আপনি শুনেছেন অনেকবার। এই দুনিয়া ক্রিয়া কৌতুক ছাড়া, সন্তান সন্ততির প্রতিযোগিতা ছাড়া আর সম্পদের প্রতিযোগিতা ছাড়া ক্ষণিক সময়ের প্রতি আর কিছুই নয়। কিন্তু আমাদের পরকালের যে রাস্তায় সংক্ষিপ্ত সময়ের জন্য জীবনের, সেখানে যদি এই হিজাব আমাকে ধার্মিক করে,
খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, ভালো কাজে অনুপ্রেরণা দেয়। আমার জীবনকে যদি আল্লাহমুখী করে, এর চেয়ে ভালো কাজ আর হতে পারে না। আশা করি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন ভাই বোনেরা, আপনারা সেই মানসিকতা সম্পূর্ণ, সেভাবে প্রচণ্ড ধার্মিক, নিশ্চয়ই আল্লাহ তাআলাকে অনেকভাবে ভালোবাসেন, ভয় করেন এবং ধর্মকে ভালোবাসেন। আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনাদের এই উপস্থিতি দেখে আমি সত্যি আশান্বিত যে আমার এই বোনেরা নিশ্চয়ই জান্নাতি হবে, তার সন্তানেরা নিশ্চয়ই জান্নাতি হবে এবং তার পরিবারকে জান্নাতে যাওয়ার, সৎ কাজ করার, অন্যায় থেকে বেঁচে থাকার পরামর্শ অনুপ্রেরণা দেবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি, সম্মানিত উপস্থিতি। প্লিজ আপনারা একটু বসেন, একটা মিনিট আমরা একটা ছবি নিব। আপনারা সবাই ব্যাগটা একটু উঁচা করে ধরবেন, আমরা একটু ছবি নিব। প্লিজ সবাই একসাথে 2 মিনিট দাঁড়ান, সবাই পেয়ে গেলে আমরা একসাথে একটা ছবি নিব। আমাদের ভিডিও হচ্ছে চ্যানেল আই এবং অন্যান্য বেশ কয়েকটা টিভি চ্যানেলের সাংবাদিক ভাইরা আছেন, তারা হচ্ছে কভারেজ করবেন। আপনারা একসাথে সবাই ব্যাগটা একটু উঁচা করে ধরবেন, আমরা একটা ছবি নিব। এখানে দিয়ে দেন, ব্যাগ দিয়ে দেন, এখানে ব্যাগ দিয়ে দেন। 2 3 মাশাআল্লাহ মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্প্রীতি সমাজের জন্য সমাজ এর পক্ষ থেকে আজকের এই অতিথিবৃন্দ এবং উপস্থিত আইনজীবী ভাই ও বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনাদের উপস্থিতির মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রাম সাফল্যমণ্ডিত হয়েছে। আমরা আশা করি আমাদের এই ক্ষুদ্র উদ্যোগকে আগামী দিনে আপনারা প্রেরণা হিসেবে গ্রহণ করবেন এবং আমাদের আরো সদস্য বোনেরা আছে তাদের মাঝেও হিজাবের দাওয়াত পৌঁছে দেবেন। আমাদের এই হিজাব পরিচালনায়, এই অনুষ্ঠান পরিচালনায় বিগত দিনগুলো থেকে আমাদের সাংস্কৃতিক সম্পাদক আপারা এবং এছাড়াও পরবর্তীতে উপস্থিত হয়েছেন আমাদের জুই আপা, দিল আফরোজ আপা, যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। সবাইকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে এই সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে উত্তম জান্নাত করুন, এই আশা ব্যক্ত করে আজকের প্রোগ্রাম এখানে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।